হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 19 নম্বর জিকের সেট। আর আরও একবার বলে রাখি, আমার এই ভিডিও করার প্রধান উদ্দেশ্য শুধুমাত্র এমসিকিউ টাইপের প্রশ্ন আর উত্তর বলা নয়, প্রতিটি প্রশ্নের পিছনে যে এক্সট্রা ফ্যাক্ট হয় সেগুলো আলোচনা করা এবং প্রত্যেকটি অপশন নিয়ে আলোচনা করা। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। আর প্রথম প্রশ্নটা দেখো এখানে, সিম SIM সিম কথাটার সম্পূর্ণ নাম কি? তো সিমের সম্পূর্ণ নাম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এখানে দেখো সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, অপশন সি সঠিক উত্তর। এরপরে দুইয়ের দাগেটা দেখো, লাবণী নৃত্য কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নাকি রাজস্থান? তো প্রতিটি অপশানই গুরুত্বপূর্ণ। এখানে সঠিক উত্তর হবে মহারাষ্ট্র, লাবণী মহারাষ্ট্র। মহারাষ্ট্রে লাবণী ছাড়াও আরও কিছু নৃত্য আছে, তো সেগুলো তোমাদের জানতে হবে। সে নৃত্যগুলি হচ্ছে লেজিম, তামাশা, গাফা। এবার দেখো উত্তরপ্রদেশের নৃত্য হচ্ছে নটাঙ্কি, রাসলীলা, কাজরি, জোড়া, ছাপেলি ইত্যাদি। মধ্যপ্রদেশ মটকি, মাঞ্চ, জাবারা, গ্রিদা, মাচা, তেরাতালি, এগুলি সব হচ্ছে মধ্যপ্রদেশ। রাজস্থানটা গুরুত্বপূর্ণ। রাজস্থানের নৃত্যগুলি হচ্ছে ঘুমার, কাঠপুতলি, চাকরি, কালবেলিয়া, গানগর, সুসিনি, ভবই আর হচ্ছে নেজা। এগুলির মধ্যে কালবেলিয়া সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপর তিনের দাগেটা দেখো, কেন্দ্রীয় লাক্ষা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কলকাতা, আহমেদাবাদ, মহীশূর নাকি রাঁচি? তো এটা সঠিক উত্তর তবে রাঁচি, অপশন ডি সঠিক উত্তর। লাক্ষা গবেষণা কেন্দ্র রাঁচি। এবার এই লাক্ষা ছাড়াও আরও কিছু গবেষণা কেন্দ্রের নাম তোমাদের জেনে রাখতে হবে। সেগুলো হচ্ছে, প্রথমে আসবে তামাক গবেষণা কেন্দ্র। তামাক গবেষণা কেন্দ্র অবস্থিত অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রিতে। আর এখানে জানতে হবে চিনি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা অবস্থিত কানপুর, উত্তরপ্রদেশের কানপুর। আর জানতে হবে ধান গবেষণা কেন্দ্র, এটা অবস্থিত কটকে, চাল গবেষণা কেন্দ্র যেটা বলা হয়। আলু গবেষণা কেন্দ্র, আলু হচ্ছে সিমলায় অবস্থিত, সিমলা। আখ গবেষণা কেন্দ্র কোয়েম্বাটুর। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে NDRI, ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, জাতীয় দুধ গবেষণা কেন্দ্র। এখানে দেখো বেশিরভাগ সংস্থাগুলির যে হেডকোয়ার্টার হয় সেগুলি সাধারণত মুম্বাই, দিল্লি এগুলোতে হয়, কিন্তু এটা একটু আলাদা। NDRI, ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, এটার হেডকোয়ার্টার অবস্থিত হরিয়ানার কর্নালে। এটা একটু আলাদা, তো এগুলো জেনে রাখতে হবে। এরপরে দেখো চারের দাগেরটা, দ্য স্যাটানিক ভার্সেস গ্রন্থটি কে লিখেছিল? তো অপশানগুলো দেখো, নীরদ সি চৌধুরী, সালমান রুশদি, জন রাস্কিন নাকি অ্যানি বেসেন্ট? সঠিক উত্তর হবে অপশান বি, সালমান রুশদি, অপশান বি সঠিক উত্তর। এরপরে পাঁচের দাগেরটা দেখো, কার সময়ে ভারতের প্রথম জনগণনা অনুষ্ঠিত হয়? মেও, রিপন, লিটন নাকি ডাফরিন? তো প্রথম জনগণনা শুরু হয়েছিল, মানে প্রথম অনিয়মিতভাবে জনগণনা হয়েছিল 1872 সালে মেওর সময়, অপশান এ সঠিক উত্তর। এটা হয়েছিল 1872 সালে। এরপরে দশকীয় পদ্ধতিতে, মানে 10 বছর পর পর, বর্তমানে যেমন চলছে, এই জনগণনা শুরু হয়েছিল প্রথম 1881 সালে। কার সময় হয়েছিল? এটা হয়েছিল রিপনের সময়, 1881 সালে দশকীয় পদ্ধতিতে জনগণনা শুরু হয়। আর যদি তোমাদের প্রশ্ন আসে যে স্বাধীন ভারতে, এখানে জানতে হবে, দেখো প্রথম জনগণনা যেহেতু, এখানে জানতে হবে যে এই সময় জনগণনার কমিশন কে ছিল। তো এই সময় কমিশন ছিল WC প্লাউডেন, এটা জানতে হবে। আর জানতে হবে যে স্বাধীনতার পরে প্রথম জনগণনা কবে হয়েছিল, সেই সময় জনগণনা কমিশন কে ছিল। তো স্বাধীনতার পরে প্রথম হয়েছিল 1951 সালে, সেই সময় জনগণনার কমিশন ছিল MWM ইয়েটস ও
আর গোপালস্বামী। আর তোমাদের জানতে হবে যে একমাত্র জনগণনা যেটাতে জনসংখ্যা হ্রাস পেয়েছিল সেটা হচ্ছে 1911 থেকে 21 জনগণনা। এখানে যে হ্রাসের হার ছিল সেটা হচ্ছে 0.31%, 0.31% হ্রাস পেয়েছিল। আর জানতে হবে 2011 সালের জনগণনা। 2011 সালের জনগণনার হিসাবে ভারতের যে শিক্ষার হার হচ্ছে 74.4%। এর মধ্যে পুরুষের হার হচ্ছে 82.14% এবং মহিলাদের হার হচ্ছে 65.46%। এগুলো জেনে রাখতে হবে। এরপরে 6 দাগেটা দেখো, ভারতের কোন মুসলিম শাসকের প্রশাসনিক ব্যবস্থা ব্রিটিশরা অনুকরণ করেছিল? আলাউদ্দিন খিলজি, বিন তুগলক, শেরশাহ নাকি ফিরোজ শাহ তুগলক? তো এটা সঠিক উত্তর হবে শেরশাহ, অপশন সি সঠিক উত্তর। দেখো, শেরশাহের সময় কৃষকদের রৈয়ত বলা হতো, রৈয়ত। পরে ইংরেজরা এই রৈয়ত থেকেই রায়তওয়ারি ব্যবস্থা চালু করে, অর্থাৎ এনার প্রশাসনিক ব্যবস্থা ব্রিটিশরা অনুকরণ করেছিল। আর শেরশাহ দেখো সুর বংশের সংস্থাপক ছিল, সুর বংশের সংস্থাপক শেরশাহ সুরি বা ফরিদ, মানে শেরশাহ সুরিরই অপর নাম ছিল ফরিদ। ইনি দিল্লিতে কেল্লায়ে কুনহা বা পুরনো কেল্লা তৈরি করেছিল। এই তৈরি করার পরে হজরত এ আলা উপাধি নিয়েছিল। আর শেরশাহ সুরি ইনি ধনীদের জন্য সোনার মুদ্রা আশরাফি, মধ্যবিত্তের জন্য রূপোর মুদ্রা রুপিয়া এবং গরিবদের জন্য তামার মুদ্রা দাম তৈরি করেছিল। এগুলো জানতে হবে। এরপরে 7 দাগেটা দেখো, আরাবল্লী পর্বত নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থান করে না বলেছে? তো আরাবল্লী পর্বত মোট 4টি রাজ্যেতে অবস্থান করে। কি কি? গুজরাট, তার মানে গুজরাট হবে না। এছাড়াও রাজস্থান, তাহলে রাজস্থানও হবে না। দিল্লি আর হরিয়ানাও আছে। মহারাষ্ট্র, মানে মহারাষ্ট্র দিয়ে যায় না, অবস্থান করে না। অপশন ডি সঠিক উত্তর। এবার তোমাদের জানতে হবে যে এই যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। আর এটা ছাড়াও জানতে হবে তোমাদের যে তামিলনাড়ুর রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কী? তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ডোরাবেটা, রাজস্থানের গুরু শিখর, নাগাল্যান্ডের গুরুত্বপূর্ণ, নাগাল্যান্ডে হচ্ছে সরামতি, মধ্যপ্রদেশের ধূপগড়, আর পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমালাই এবং পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগারা। এখানে পূর্বঘাটটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, এখানে পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু জিন্দাগারা, কিন্তু পরীক্ষার বেশিরভাগই অপশানে এটা থাকে না। তো তোমাদের পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের অপশানে যেটা থাকে সেটা হচ্ছে মহেন্দ্রগিরি, এটাই অপশানে থাকে, কিন্তু এটা দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, পূর্বঘাটের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। তো এটা জেনে রাখতে হবে, বেশিরভাগ অপশানে এটাই থাকে, অপশানে জিন্দাগারা থাকেই না, তখন তোমরা মহেন্দ্রগিরি উত্তর হবে। এরপরে দেখো 8 দাগেরটা, পৃথিবীর স্থলভাগের কত শতাংশ ভারত অধিকার করে আছে? 2.3%, 2.4, 2% নাকি 4.2%? সঠিক উত্তর হবে 2.4%, অপশন বি। এরপরে 9 দাগেরটা দেখো, নাগাল্যান্ডের সরকারি ভাষা কি? ইংরেজি, ডোগরি, বোডো নাকি নাগামিজ? তো এটা সঠিক উত্তর হবে ইংরাজি, অপশন এ সঠিক উত্তর। তো এছাড়াও আরও কিছু রাজ্য আছে যাদের নাম সরকারি ভাষাগুলি পরীক্ষায় আসে। তো সেগুলি হচ্ছে, নাগাল্যান্ডের গেল ইংরাজি। আর জানতে হবে গোয়ার হচ্ছে কোঙ্কনি এবং ত্রিপুরাটা পরীক্ষায় বেশিরভাগই আসে। ত্রিপুরার ভাষা হচ্ছে কোকবারক সরকারি ভাষা। এরপরে দেখো 10 দাগেরটা, কোন আইন কর্মকর্তার সংসদের উভয় কক্ষে কথা বলার অধিকার আছে? অ্যাডভোকেট জেনারেল, আইন উপদেষ্টা, সলিসিটর জেনারেল নাকি অ্যাটর্নি জেনারেল? তো সঠিক উত্তর হবে অ্যাটর্নি জেনারেল, অপশন বি সঠিক উত্তর। এনার সংসদের উভয় কক্ষে, রাজ্যসভা লোকসভা দুটো কক্ষেই কথা বলার অধিকার আছে, কিন্তু কোথাও ভোটিং করার অধিকার নেই, তার মানে অপশন ডি সঠিক উত্তর। আর অ্যাটর্নি জেনারেল যখনই আসলো তোমাদের মনে করতে হবে যে অ্যাটর্নি জেনারেল উল্লেখ আছে আর্টিকেল 76-এ। ইনি কেন্দ্র সরকারের সবথেকে বড় উকিল, এনার নিযুক্ত করে রাষ্ট্রপতি এবং ইনি ত্যাগপত্র দেয় রাষ্ট্রপতির কাছে।
এবার দেখো অ্যাটর্নি জেনারেল যখন এসছে, অ্যাডভোকেট জেনারেলও মনে রাখতে হবে। তো অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের সবথেকে বড় উকিল, এটুকুই তোমরা মনে রাখো। অ্যাডভোকেট আসলে রাজ্য সরকারের সবথেকে বড় উকিল, অ্যাটর্নি জেনারেল আসলে কেন্দ্র সরকারের সবথেকে বড় উকিল। 11 দাগেটা দেখো, একটি জেট ইঞ্জিন কোন সংরক্ষণ নীতি অনুসারে কাজ করে? রৈখিক ভরবেগ, কৈনিক ভরবেগ, ভর নাকি শক্তি? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ, রৈখিক ভরবেগ। অপশন এ সঠিক উত্তর। এরপরে 12 দাগেটা দেখো, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি বেশি তড়িৎ ঋণাত্মক? এখানে দেখো ক্লোরিন, অপশন এ সঠিক উত্তর, সিএল বা ক্লোরিন। অপশন এ এখানে সঠিক উত্তর। ব্যাংকিং ক্ষেত্রে এসএলআর এর সম্পূর্ণ নাম কি? তো এসএলআর এর সম্পূর্ণ নাম ব্যাংকিং ক্ষেত্রে, এটা সম্পূর্ণ নাম হচ্ছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। মানে এখানে সঠিক উত্তর হবে দেখো অপশন সি সঠিক উত্তর, সরি অপশন এ সঠিক উত্তর, এখানে অপশন এ সঠিক উত্তর। এরপরে 14 দাগেটা দেখো, মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল নাকি গলফ? তো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর সঠিক উত্তর হবে ফুটবল, অপশন সি। এবার এই ফুটবলে এই মারডেকা কাপ ছাড়াও আরও কিছু কাপ আছে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। তো সেগুলো হচ্ছে ডুরান্ড কাপ, সুব্রত কাপ, নেহেরু গোল্ড কাপ, সন্তোষ ট্রফি, এগুলো সব ফুটবল। এবার অপশান এতে আসো, ক্রিকেটের সাথে যুক্ত কাপগুলি হচ্ছে সিকে নাইডু, দলীপ ট্রফি, দেবধর ট্রফি, রঞ্জি ট্রফি, ইরানি কাপ, এসএচ কাপ, এগুলো সব ক্রিকেট। ব্যাডমিন্টনের কাপ হচ্ছে নারাং কাপ, চাড্ডা কাপ, থমাস কাপ, সুধীরমন কাপ, রহমত উল্লাহ কাপ, এগুলো সব ব্যাডমিন্টন। গল্ফের হচ্ছে বাকার কাপ, রাইডার কাপ, প্রিন্স অফ ওয়েলস কাপ, এগুলো সব হচ্ছে গল্ফ। 15 দাগেটা দেখো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO কত সালে স্থাপনা হয়? 1948, 83, 95 নাকি 98? তো সঠিক উত্তর হবে অপশন সি, 1995। অপশন সি সঠিক উত্তর। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর স্থাপনা হয়েছিল 1 জানুয়ারি 1995 সালে। এর যে হেডকোয়ার্টার অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড, জেনেভাতে অবস্থিত। এর যে সদস্য সংখ্যা 164টি দেশ, এবং যে হেড তার নাম হচ্ছে নাগোজি ওঙ্কাজা ইবেলা, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে 16 দাগেটা দেখো, পাগলা দাশু চরিত্রের সৃষ্টিকর্তা কে? সুকুমার রায়, সত্যজিৎ রায়, প্রেমেন্দ্র মিত্র নাকি গৌর কিশোর ঘোষ? তো এটা সঠিক উত্তর হবে সুকুমার রায়, অপশন এ, সুকুমার রায় সঠিক উত্তর। এরপরে দেখো 17 দাগেরটা, যেতে পারি কিন্তু যাব না, কিন্তু কেন যাব, যেতে পারি কিন্তু কেন যাব, বইটির লেখককে? বুদ্ধদেব বসু, জয় গোস্বামী, শক্তি চট্টোপাধ্যায় নাকি বিমল কর? তো এটা সঠিক উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায়, অপশন সি সঠিক উত্তর, শক্তি চট্টোপাধ্যায়। 18 দাগেটা দেখো, লোসুং উৎসব কোথায় পালন করা হয়? সিকিম, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ নাকি ত্রিপুরা? তো এটা সঠিক উত্তর হবে সিকিম, লোসুং উৎসব সিকিম, অপশন এ সঠিক উত্তর। এবার দেখো সিকিমের আরও কিছু উৎসব আছে, সেগুলো হচ্ছে লোসার, বুমচু, সাগা দাবা, সোনাল লোছর ইত্যাদি। এবার দেখো হিমাচল প্রদেশ, নালবাড়ি, গোচি, মিঞ্জর মেলা, রেণুকা মেলা, হন্ডা উৎসব, এগুলো সব হচ্ছে অরুণাচল প্রদেশ। এর মধ্যে হচ্ছে ড্রি উৎসবটা খুব গুরুত্বপূর্ণ, ড্রি, এটা খুব গুরুত্বপূর্ণ ড্রি। এছাড়াও মোপিন, লোসার, এখানে দেখো লোসারটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ তিব্বতের নববর্ষ হচ্ছে লোসার উৎসব। এবার দেখো, তো মনে করো তোমরা যে আগের দিনও তোমাদের বলেছিলাম যে একই উৎসব পাশাপাশি 2টি রাজ্যে হতে পারে বা 3টি রাজ্যে হতে পারে। এখানে দেখো তোমাদের একটু আগে বললাম যে অরুণাচল প্রদেশের লোসার। একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে লাদাখেও কিন্তু লোসার উৎসব পালন করা হয়। তো লোসার হচ্ছে তিব্বত ধর্মের নববর্ষ। এবার দেখো ত্রিপুরার উৎসব হচ্ছে খার্চি পুজো, হোজাগিরি, গড়িয়া পুজো, সান্ত্রা উৎসব, এগুলো সব হচ্ছে ত্রিপুরা। এরপরে 19 দাগেটা দেখো, টেলিফোন কে আবিষ্কার করেছিল? অডিগন, বার্লিনার, গ্রাহাম বেল নাকি JL বেয়ার্ড? তো এটা সঠিক উত্তর আশা করি তোমরা সকলেই জানো, গ্রাহাম বেল সঠিক উত্তর হবে, অপশন সি, গ্রাহাম বেল। এরপরে দেখো
ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিল? ডিমিট্রিয়াস, মিনান্দার, প্রথম অ্যান্টিওকাস নাকি ডিওডোরাস? তো এটা সঠিক উত্তর হবে মিনান্ডার। অপশন বি সঠিক উত্তর। এটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা এসেছিল WBCS 2016 সালে এই প্রশ্নটা এসেছিল। তো এটা ছাড়াও তোমাদের জানতে হবে যে মিনান্ডারকে বৌদ্ধ ধর্মের শিক্ষা দিয়েছিল নাগসেন, যার উল্লেখ পাওয়া যায় পালাহ পুস্তকে। এরপরে 21 থেকে এটা দেখো, কোন চোল রাজা বাংলা জয় করেছিল? রাজরাজ, প্রথম রাজেন্দ্র চোল, রাজাধিরাজ নাকি দ্বিতীয় রাজেন্দ্র চোল? তো তোমরা মনে করো তোমাদের আগের কোনো একটা সেটেও বলেছিলাম যে চোলরা হিন্দু ধর্মকে মানত এবং হিন্দু ধর্মে গঙ্গা জলের গুরুত্ব ছিল বেশি, তাই চোলরা বাংলার শাসক পাল বংশের ওপর আক্রমণ করেছিল এবং প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাকে জয় করেছিল আর উপাধি নিয়েছিল গঙ্গাই কোন্ড। তো তার মানে কী হলো এখানে? প্রথম রাজেন্দ্র চোল, অপশন বি সঠিক উত্তর। বাংলাকে জয় করেছিল প্রথম রাজেন্দ্র চোল, মানে বাংলার শাসক পাল বংশ। আর এখানে তোমাদের জানতে হবে যে চোল বংশের শাসকরা সুমাত্রা দ্বীপ জয় করেছিল। এখান থেকে কী বোঝা যাচ্ছে? এখান থেকে বোঝা যাচ্ছে যে চোল বংশের নৌসেনা খুব উন্নত ছিল। এখান থেকে তোমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে 4টি অপশন দিয়ে দেয় এবং প্রশ্ন করে যে নিচের মধ্যে কোন বংশের নৌসেনা খুব শক্তিশালী ছিল? তখন হবে চোল বংশ। আর জানতে হবে তোমাদের যে এই বংশেরই মানে চোল বংশেরই প্রথম রাজরাজ তামিলনাড়ুতে বৃহদেশ্বর মন্দির তৈরি করেছিল। এটাও গুরুত্বপূর্ণ। 22 দাগে এটা দেখো, নিম্নলিখিত কোথায় রেল কোচ ফ্যাক্টরি নেই? কলকাতা, কাপুরথালা, পেরাম্বুর নাকি রায়বারেলি? তো সঠিক উত্তর হবে কলকাতা, অপশন এ সঠিক উত্তর। কলকাতায় কোনো রেল কোচ ফ্যাক্টরি নেই, অপশন এ। এরপর 23 দাগে এটা দেখো, বোকারো স্টিল প্লান্ট কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড, আসাম, বিহার নাকি পশ্চিমবঙ্গ? তো এটা সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড, অপশন এ সঠিক উত্তর। ঝাড়খণ্ডে অবস্থিত, রাশিয়ার সহায়তা তৈরি হয়েছিল এবং তৃতীয় পঞ্চবার্ষিকী যোজনায়। এবার দেখো মোট গুরুত্বপূর্ণ আরও 3টি স্টিল প্ল্যান্ট আছে। তো সেগুলো কী কী? সেই 3টি তৈরি হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী যোজনায়। তো সেগুলো কি? প্রথমে আসবে উড়িষ্যার রাউরকেল্লা, যেটা তৈরি হয়েছিল জার্মানির সহায়তায়। এরপরে আসবে ছত্তিশগড়ের ভিলাই, রাশিয়ার সহায়তায়। আর তারপরে আসবে পশ্চিমবঙ্গের দুর্গাপুর, যেটা হচ্ছে ব্রিটেনের সহায়তায়। এটাও গুরুত্বপূর্ণ। এরপরে দেখো 24 দাগেটা, ভারতীয় সংবিধানের 10তম তফসিলে কি বলা হয়েছে? তো এই প্রশ্নটা তো আমাদের আগের দিন আলোচনা করেছিলাম। ভারতের সংবিধানে মোট 12টা শিডিউল আছে, শিডিউল বা তফসিল। তো প্রত্যেকটা নিয়ে আলোচনা করব। 1 নম্বর শিডিউল আছে যে ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেট, রাজ্যের সংঘ। 2 আছে বেতন, মানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এদের বেতন বা ভাতা 2 আছে। 3 আছে শপথ, কে কেমন শপথ নেবে, সেনাদের শপথ আলাদা হয়, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর শপথ আলাদা হয়। 4 আছে রাজ্যসভার সিটের ভাগ। 5 আছে SC ST। 6 আছে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, এই 4টি রাজ্যের কথা। 6 7 আছে শক্তির পার্থক্য। 8 আছে ভাষা। 9 আছে ভূমি সংস্করণ। 10 আছে দল বদল। তার মানে এখানে দেখো 10ই চেয়েছে দল বদল বা দল ত্যাগ বিরোধী, অপশন এ। 11তে আছে পঞ্চায়েতি রাজ এবং 12তে আছে নগরপালিকা। এগুলো জেনে রাখতে হবে। এরপরে 25 দাগে এটা দেখো, ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? দিল্লি, ব্যাঙ্গালুরু, লখনৌ নাকি মুম্বাই? তো এটার সঠিক উত্তর তো মুম্বাই হবে, অপশন ডি মুম্বাই। ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই। এবার দেখো এই স্টেডিয়ামটা ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ স্টেডিয়াম আছে। সেগুলো হচ্ছে ভীমরাও আম্বেদকর স্টেডিয়াম, এটা অবস্থিত ফেজাবাদে। গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরে। রূপ সিং স্টেডিয়াম গোয়ালিয়র, মধ্যপ্রদেশে। লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম হায়দ্রাবাদে। কেডি বাবু স্টেডিয়াম লখনৌয়ে। চেপক স্টেডিয়াম চেন্নাইয়ে। আর হচ্ছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম অবস্থিত ব্যাঙ্গালোরে। এটা খুব গুরুত্বপূর্ণ, বেশিরভাগ পরীক্ষাতে এম চিন্নাস্বামীটা আসে। এম চিন্নাস্বামী এই স্টেডিয়ামটা অবস্থিত ব্যাঙ্গালোর, কর্ণাটকে, ব্যাঙ্গালোর।
এরপরে দেখো 26 দাগেরটা, দ্য প্রিন্স বইটি কে লিখেছিল? তো অপশানগুলি দেখো, নিকোলা ম্যাকিয়াভেলি, ভিএস শর্মা, বার্নার্ড শ নাকি ডোমিনিক ল্যাপিয়ের। তো এটা সঠিক উত্তর হবে নিকোলা ম্যাকিয়াভেলি, অপশান এ। দ্য প্রিন্স বইটির লেখক নিকোলা ম্যাকিয়াভেলি। 27 দাগেরটা দেখো, অক্সিনোটিক কোষ কোথায় থাকে? বৃক্ক, ক্ষুদ্রান্ত, পাকস্থলী নাকি অগ্নাশয়? তো সঠিক উত্তর হবে পাকস্থলী, অপশান সি, পাকস্থলীতে থাকে। 28 দাগেরটা দেখো, বৌমান ক্যাপসুল কোথায় পাওয়া যায়? ক্ষুদ্রান্ত, কিডনি, হৃৎপিণ্ড নাকি মস্তিষ্ক? তো এটা সঠিক উত্তর হবে কিডনি, অপশান বি। এবার দেখো, কিডনি সম্পর্কে তোমাদের আরও জানতে হবে যে কিডনির ওপরে একটা গ্রন্থি থাকে, কিডনিতে নয়, কিডনির ওপরে। কিডনির ওপরের গ্রন্থিকে বলা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। আর কিডনির মাঝখানে একটা চ্যাপ্টা মতো অংশ থাকে যাকে বলা হয় হাইলাম। কিডনির ভিতরে ছোট ছোট প্রায় 3 লক্ষ শিরা পাওয়া যায়, যেগুলিকে বলা হয় নেফ্রন। তাই কিডনির অধ্যয়নকে বলা হয় নেফ্রোলজি। এটা তোমাদের পরীক্ষায় এসেছিল, কিডনির অধ্যয়নকে কী বলে? নেফ্রোলজি। আর কিডনির একক হচ্ছে নেফ্রন। নেফ্রনের শেষের দিকে একটা গোল মতো অংশ থাকে যাকে বলা হয় বোমান ক্যাপসুল। এই বোমান ক্যাপসুলের ভিতরের অংশকে বলে গ্লোমেরুলাস। এগুলো জানতে হবে। তো এখানে সঠিক উত্তর হলো বি। 29 দাগেটা দেখো, ভারতীয় অর্থনীতিতে অত্যন্ত গভীর দীর্ঘ মন্দাকে কী বলা হয়? ডিপ্রেশন, ডিফ্লেশন, ইনফ্লেশন নাকি ডেপ্রিসিয়েশন? তো এটা সঠিক উত্তর হবে ডিপ্রেশন, অপশান এ, ডিপ্রেশন। 30 দাগেটা দেখো, সরস্বতী সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাংবাদিকতা, শিল্পক্ষেত্র, সাহিত্য নাকি জনসেবা? তো এটা সঠিক উত্তর হবে সাহিত্য, সরস্বতী সম্মান দেওয়া হয় সাহিত্যে। আর তোমাদের জানতে হবে যে এই পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়েছিল। তো এটা দেওয়া শুরু হয়েছিল 1991 সাল থেকে। 1991 এখান থেকে দেওয়া শুরু হয়েছিল। প্রথম পেয়েছিল হরিবংশ রায় বচ্চন এবং বর্তমানে 33তম পেল প্রভা বর্মা। এগুলো জানতে হবে। এরপর 31 দাগেটা দেখো, ওস্তাদ বিসমিল্লাহ খান নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত? বাঁশি, সানাই, সেতার নাকি শান্তরু? তো প্রতিটি অপশানই গুরুত্বপূর্ণ। এখানে যে সঠিক উত্তর হবে বিসমিল্লাহ খান, সানাই, অপশান বি। এবার দেখো, এরকম তো নয় যে শুধুমাত্র বিসমিল্লাহ খানই আসবে, সানাইয়ের সাথে যুক্ত আরও কিছু ব্যক্তি আছে। তারা একজন গেল বিসমিল্লাহ খান, এছাড়াও আলী আহমেদ, হুসেন খান, বাগেশ্বরী কমর। এই বাগেশ্বরী কমরটা গুরুত্বপূর্ণ বেশি। বাগেশ্বরী কমর ইনি মহিলা, সানাইয়ের সাথে যুক্ত। এরপর দেখো বাঁশি, বাঁশির সাথে যুক্ত কিছু ব্যক্তি হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ, বি কুঞ্জমণি, এন নীলা, রাজেন্দ্র প্রসন্না, রাজেন্দ্র কুলকর্মী। তবে বেশিরভাগ পরীক্ষাতে হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ এই দুটোর মধ্যেই থাকে। সেতার, সেতারের সাথে যুক্ত ব্যক্তিরা হচ্ছে রবিশঙ্কর, উমাশঙ্কর, বুদ্ধদত্ত মুখার্জি, নিখিল ব্যানার্জি। আরও নাম আছে, তবে এগুলি গুরুত্বপূর্ণ। এবার দেখো, এখানে যে নামটা বললাম যে রবিশঙ্কর, রবিশঙ্কর থেকে তো আমাদের জানতে হবে যে রবিশঙ্করের আত্মজীবনীর নাম হচ্ছে মাই লাইফ মাই মিউজিক। শান্তর, শান্তরের সাথে যুক্ত ব্যক্তি হচ্ছে শিবকুমার শর্মা, ভজন সবারি। এগুলো জানতে হবে। এবারে 32 দাগেরটা, অঞ্জু ববি জর্জ কোন খেলার সাথে যুক্ত? অ্যাথলিট, ব্যাডমিন্টন, ক্রিকেট নাকি ফুটবল? তো ইনি অ্যাথলিটের সাথে যুক্ত, অপশান এ সঠিক উত্তর। অঞ্জু ববি জর্জ অ্যাথলিটের সাথে যুক্ত। এরপরে 33 দাগেরটা, পারমাণবিক বোমার জনক কে? তো এটা সঠিক উত্তর হবে ওপেনহাইমার, অপশান সি, পারমাণবিক বোমার জনক ওপেনহাইমার। এরপরে 34 দাগেরটা দেখো, আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথমে স্থাপিত হয়? সিঙ্গাপুর, ব্যাংকক, টোকিও নাকি মণিপুর? তো এটা সঠিক উত্তর হবে সিঙ্গাপুর, অপশান এ। এবার দেখো, তোমাদের বিগত বছরেরই কোনো একটা পরীক্ষায় রাজ্য সরকারেরই প্রশ্ন এসেছিল যে আজাদ হিন্দ ফৌজ কত সালে স্থাপনা হয়, এবং সেখানে অপশানগুলি তারিখও দিয়ে দিয়েছিল। তো দেখো, আজাদ হিন্দ ফৌজের স্থাপনা হয়েছিল 21শে অক্টোবর 1943 সালে। আর এখানে তোমাদের জানতে হবে যে আজাদ হিন্দ ফৌজ স্থাপনা করেছিল প্রথমে, এটা করেছিল মোহন সিং এবং রাসবিহারী বোস, আর পরে সুভাষচন্দ্র বোসকে এর কমান্ড দেওয়া হয় বা দায়িত্ব দেওয়া হয়। এগুলো জানতে হবে। এরপরে 35 দাগেটা দেখো, নিম্নলিখিত কোন নদীটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রভাবিত হয়েছে? সিমসাং, সোমেশ্বরী, উমখারা নাকি কালপং? তো এটা সঠিক উত্তর হবে কালপং, অপশান ডি।
এবার দেখো আন্দামান নিকোবর যখনই আসবে তোমাদের একটা জিনিস মনে করতে হবে যে সুভাষচন্দ্র প্রথমে ইতালি, তারপর রাশিয়া হয়ে জার্মানিতে পৌঁছেছিল। সেখানে হিটলারের সাথে সাক্ষাৎ করে এবং হিটলারকে বলেছিল যে গ্রেফতার হওয়া ভারতীয় সেনাদের ছেড়ে দিতে, তাহলে তারা ব্রিটেনের বিরুদ্ধে লড়াই করবে। এরপর সুভাষ ভারতীয় সেনাদের মোটিভেশন করে এবং সবাই রাজি হয়ে যায় এই ব্রিটেনের বিরুদ্ধে লড়ার জন্য, এবং সেখানে সুভাষকে নেতাজি উপাধি দেওয়া হয়েছিল। আর এরপর হিটলার সেনাদের ট্রেনিংয়ের জন্য জাপানে পাঠিয়েছিল এবং জাপান সুভাষকে আন্দামান ও নিকোবর দুটো দ্বীপ উপহার দিয়েছিল এবং সুভাষ এদের নাম রেখেছিল শহীদ ও স্বরাজ দ্বীপ। তো তোমাদের প্রশ্ন আসে যে আন্দামান নিকোবরের অন্য নাম কী? তো তোমাদের উত্তর হবে শহীদ ও স্বরাজ দ্বীপ। এরপরে 36 জায়গাটা দেখো, সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত? 1 মাস, 6 মাস, 3 মাস নাকি 2 মাস? তো এটা সঠিক উত্তর হবে 6 মাস, অপশন বি। সংসদে বছরে মোট 3টি অধিবেশন হয়। প্রথম হচ্ছে বাজেট, ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত, এটা সবথেকে বড়। তারপর হয় বর্ষাকালীন বা মানসুন, এটা হয় জুলাই থেকে আগস্ট পর্যন্ত, এবং লাস্টে হয় শীতকালীন, এটা হয় নভেম্বর থেকে ডিসেম্বর, সবথেকে ছোটো এটা। আর সংসদ যদি চায় তাহলে একটা অধিবেশন বন্ধ রাখতে পারে, তখন দুটো অধিবেশনের মাঝখানে সর্বাধিক 6 মাসের গ্যাপ রাখা যায়। এর উদাহরণ হচ্ছে করোনার সময় যে বর্ষাকালীন বা মানসুন এই অধিবেশনটা বন্ধ ছিল। এরপরে 37 জায়গাটা দেখো, মায়োপিয়া রোগ ঠিক করার জন্য ব্যবহার হয় কোন দর্পণ? উত্তল লেন্স, অবতল লেন্স, অবতল দর্পণ, উত্তল দর্পণ। তো এই ধরনের মোট 3টি রোগ আছে। প্রথম হচ্ছে মায়োপিয়া বা নিকট দৃষ্টি রোগ। এখানে কাছে জিনিস দেখা যায়, দূরের বস্তু দেখা যায় না। তাই দূরের বস্তু দেখার জন্য অবতল লেন্স ব্যবহার হয়, অপশন এ সঠিক উত্তর। এবার দেখো এটা ছাড়া আরেকটি আছে হাইপার মায়োপিয়া। এটা হচ্ছে দূরদৃষ্টি রোগ, মানে দূরে দেখা যায় কিন্তু কাছের জিনিস দেখা যায় না। তাই কাছের জিনিস দেখার জন্য উত্তল লেন্স ব্যবহার হয়। তো উত্তল লেন্স কিসে ব্যবহার হয়? হাইপার মায়োপিয়া। আর একটা রোগ আছে, সেটা হচ্ছে প্রেস বায়োপিয়া। এটা কি হয়? এটা 2 ধরনের সমস্যা হয়, মানে কাছে জিনিসও দেখা যায় না, দূরের জিনিসও দেখা যায় না। তাই এখানে দুটো লেন্সই হয়, উত্তল অবতল দুটি লেন্সই ব্যবহার হয়। এবার দেখো যদি একটা চশমা এরকম হয়, তোমরা এটা বুঝে নিও, এটা চশমা যদি এটা হয় তাহলে এই যে উপরের অংশটা থাকে অবতল, নিচের অংশটা থাকে উত্তল। এখানে উপরের অংশটা অবতল, নিচের অংশটা উত্তল, মানে দুটো লেন্সই ব্যবহার হচ্ছে একটা চশমার মধ্যে। এরপর 38 দাগে এটা দেখো, সম্প্রতি কে ফিনান্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কাউন্সিল এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছে? দীপক জিন, অজয় কুমার, উমেশ রেবাঙ্কর নাকি জয়ন্ত কুমার? তো সঠিক উত্তর হবে উমেশ রেবাঙ্কর, অপশন সি। এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে দেখো 39 দাগেরটা, সম্প্রতি কোন দেশ পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চেন্নাই হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে? তো এটা সঠিক উত্তর হবে ভারত, অপশন বি। ভারত চ্যাম্পিয়ন হয়েছে। এরপরে দেখো 40 দাগেরটা, বিরাট কোহলির মোমের মূর্তি কোন জাদুঘরে স্থান পেয়েছে? তো এটা সঠিক উত্তর হবে জয়পুর ওয়াক্স মিউজিয়াম, অপশন সি সঠিক উত্তর, জয়পুর ওয়াক্স মিউজিয়াম। তো আজকের মতো এটুকুই। আর কোনো প্রশ্ন নিয়ে যদি অবজেকশন থাকে বা কনফিউজ থাকে তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং তোমাদের কাছে ভিডিও শেষে আরও একবার রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।